আসসালামু আলাইকুম। এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্ন সমাধান, তৃতীয় ধাপ, তৃতীয় পর্যায় 2019-এর। তো এই প্রশ্ন পরীক্ষাটি হয়েছিল আমাদের 21/6/2019 তারিখে, এবং এইখানে আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ইংরেজি অংশের সমাধান করব। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার, রাইটার, এক্সপার্ট ইংলিশ। তো আজকের ক্লাসে মূলত আমরা এই পরীক্ষাতে আসা যে 20টি কোশ্চেন ছিল সেটা বিশ্লেষণ করে আপনাদেরকে এমন তথ্য প্রেজেন্ট করব যা দেখে বুঝতে পারবেন যে আপনি কি পড়বেন আর কি বাদ দিবেন। ঠিক আছে, তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা কোশ্চেন বিশ্লেষণ করে পড়ব। আপনাদের কাজ হবে প্রতিটা প্রশ্ন, মনে করবেন আজকে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, 20টা কোশ্চেন আপনি দেখবেন কত পান। আপনার সাথে আমার চ্যালেঞ্জ হচ্ছে 20টার মধ্যে 18। তো 20-এ যদি 18 পান তাহলে বুঝবেন যে আপনার অবস্থা ভালো, আর নতুবা বুঝবেন যে আপনার অবস্থা খারাপ। ওকে, চলে আসেন কোশ্চেন নাম্বার 1 সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর কোশ্চেন সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, আপনাদের কাজ হবে কোশ্চেনটাকে মডেল টেস্ট মনে করে দ্রুত অ্যান্সার করবেন, এবং এর পরপরই আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেব। 1 নম্বর প্রশ্নে বলছে at least one of the students dash full marks every time. At least one of the students dash full marks every time. এই কোশ্চেনটি খেয়াল করবেন, যে রুলস থেকে এসেছে, রুলসটা হলো ওয়ান অফ এর নিয়ম। কিসের নিয়ম? ওয়ান অফ এর নিয়ম। এই ওয়ান অফ এর নিয়ম থেকে এ যাবৎকালে প্রচুর সংখ্যক প্রশ্ন আসছে। আমরা না হলেও 200-র উপরে কোশ্চেন পাবো বিগত সালের। যদি আপনারা এই বইটা ঘাটেন দেখবেন 200-র উপরে কোশ্চেন আছে এখানে বিগত সালে আসা, এই শুধু ওয়ান অফ এর রুলস থেকে। আচ্ছা, তো চলেন ওয়ান অফ এর রুলস কি মনে রাখেন। ওয়ান অফ কে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। সো ওয়ান অফ এর পরে নিয়ম অনুযায়ী এখানে নাউন প্লুরাল বসে। কেন নাউন প্লুরাল বসে আমরা একটু সেটা ভেঙে দিব। নাউন কেন প্লুরাল হয় দেখেন, নাউন প্লুরাল হওয়ার যৌক্তিকতা হচ্ছে আপনি যখন বলবেন ওয়ান অফ, তো ওয়ান অফ এর পরে তো আপনি একজনকে বলতে পারবেন না। আপনি যদি এরকম বলেন ওয়ান অফ এ স্টুডেন্ট, এটা অর্থ দিবে না। কেন অর্থ দিবে না? কারণ একজন স্টুডেন্টের একজন, এরকমটা বলা উচিত না। আমাদেরকে বলতে হবে অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে একজন। তার মানে যেহেতু অনেকগুলোর মধ্যে একজন প্রকাশ করার প্রয়োজন হয়, এই কারণে এইখানে সিঙ্গুলার না হয়ে সরাসরি হয় প্লুরাল। সরাসরি কি হয় বলেন? প্লুরাল হয়। এই জন্য আমরা এখানে ব্যবহার করব দা স্টুডেন্টস, যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। কিন্তু পরীক্ষার হলে আমাদের এইরকম একটা অবস্থানেও কিন্তু শূন্যস্থান দিতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমে একটা জিনিস জেনে নিলাম, ওয়ান অফ এর পরে কেন নাউন প্লুরাল হয়। আর এই ওয়ানটা হচ্ছে অনির্দিষ্টবাচক প্রোনাউন। কেন ইনডেফিনিট প্রোনাউন বলা হয়? কারণ এই ছাত্রছাত্রীদের মধ্যে একজন, কোন একজন তার নামটা স্পেসিফিক বলা নাই, দ্যাটস ওয়াই এই ওয়ানকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তো আমরা পরীক্ষায় এই ওয়ানকেও আপনি আন্ডারলাইন করে জিজ্ঞেস করতে পারে কোন পার্টস অফ স্পিচ ইনডেফিনিট প্রোনাউন। আবার এইখানে শূন্যস্থান দিতে পারে যে এটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল হবে, সেই জায়গাটা দিতে পারে। এবং এইখানে সর্বোপরি ভার্ব। এখন আসেন পরের প্রশ্ন, এখানে ভার্ব। ভার্ব হিসাবে এখানে ভার্বটা কি অনুযায়ী হবে? ভার্ব আমরা জানি যে একটা বাক্যে সাবজেক্টের পজিশনে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা বসবে প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী। প্রিপজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো এখানে প্রিপজিশনের আগের সাবজেক্টকে ওয়ান, তো ওয়ানের সাথে ম্যাচ করে আমরা জানি ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য ওয়ান সাবজেক্ট থেকে ওয়ানের সাথে যে ভার্বটা বসবে সেটা হয়েছে গেটস, সেটা হলো গেটস। ক্লিয়ার? আমরা ওয়ানের সাথে কখনো হ্যাভ দেই না, ওয়ানের সাথে আর দেই না, ওয়ানের সাথে শুধু গেট হয় না, কারণ ওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর বাক্যটা প্রেজেন্ট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সর্বোপরি উত্তরটা হচ্ছে ডি নাম্বার। ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম, মানে প্রায় সবসময় বা প্রত্যেক টাইমে বা প্রত্যেকবারই ছাত্রদের মধ্যে একজন পূর্ণ মার্ক অর্জন করে বা পুরোপুরি রেজাল্টটা পায়। ওকে, সো একের আনসারটা হচ্ছে 4 নাম্বার। খুব গুরুত্বপূর্ণ এই রোলসটা, বারবার বলতেছি। প্রাইমারির জন্য আপনারা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পড়বেন,
কারণ প্রাইমারি পরীক্ষা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন হচ্ছে এবং সামনে আরো হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই জলদি। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে এবং প্রাইমারি পরীক্ষায় সামনে আসবে এই প্রত্যাশা রাখছি, কারণ এগুলো আমি বিশ্লেষণ করে দেখেছি যে একই টাইপের কোশ্চেন, একই অধ্যায় থেকে একই রুলসের কোশ্চেন বারবার আসে। তো তার এই জন্য আপনাদের কাজ হবে প্রাইমারি পরীক্ষার যত বিগত সালে কোশ্চেনগুলো আছে অ্যাটলিস্ট শেষবারের মতো প্রাইমারি চেষ্টা যখন করবেন এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে পরীক্ষার হলে যাবেন। ওকে, শফি খান বলেছেন 1 ডি, ফারজানা বলছেন হচ্ছে 1 ডি। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা সঠিক সেন্টেন্স? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ফারজানা বলছেন হচ্ছে এ নাম্বার অ্যান্সার, শফি খান বলছেন এ নাম্বার। ওকে, আমরা এই 4টা প্রশ্নের মধ্যে আমরা একটু যদি বিশ্লেষণ করি কেন এ নাম্বার, কেন অন্যগুলো নয়, সেটা বলার জন্য কিছু বিশ্লেষণও আছে। আচ্ছা, মনে রাখতে হবে যে যদি আপনি অনেকের মধ্যে প্রত্যেককে বোঝান, বা এই অনেকটা বেশি সংখ্যক না, অল্প কয়েকজনের মধ্যে, যেমন এটা অ্যান্সার, ঠিক আছে, আমরা অ্যান্সার ধরে বিশ্লেষণ করি। দ্য 3 বয়েজ, 3 জন বালকের প্রত্যেকে, এখানে ইচ দ্বারা বোঝানো হচ্ছে একজন করে ধরে 3 জনকেই। তো 3 জন বালকই একজন করে প্রত্যেকে গট পেয়েছিল একটা প্রাইজ, মানে একটা করে প্রাইজ, শুধু একটা প্রাইজ না, বরং একটা করে 3 জনে 3টা প্রাইজ পেয়েছিল, রাইট? আচ্ছা, তাহলে বি নাম্বার ভুল কথায়। এভরি অফ দ্য 3 বয়েজ, এভরি এর সাথে অল ব্যবহার করাটা ভুল। এভরি এর সাথে অল ব্যবহার করাটা, অফ ব্যবহার করা ভুল। নিয়ম হচ্ছে শুধু এভরি এর সাথে হবে না, যদি আপনি এভরি ওয়ান অফ দ্য 3 বয়েজ এইভাবে দেন তাহলে হবে, কিন্তু শুধু এভরি কথাটা বসবে না। মনে রাখবে এভরি এর সাথে অফ হয় না, বরং এভরি ওয়ান, এভরি বডি, এভরিথিং এভাবে অফ বসবে, শুধু এভরি এর সাথে অফ বসবে না। ওকে, তাহলে বি নাম্বারটা ভুল। তাহের আলী ওয়ালাইকুম আসসালাম। মমিন বলছেন 2 এর এ। ক্লাসটা শেয়ার করবেন, বাকিগুলো কেন ভুল দেখে নেন। সি নাম্বার, অল অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, বলছে কি 3 জন বালকের প্রত্যেকেই, অল অফ দ্য 3 বয়েজ বলছে 3 জন, এই 3 জন বালকের প্রত্যেকে, মানে এখানে অল মানে কি সবাই, তো 3 জন বালকের সবাই একটা প্রাইজ পেয়েছে। তো এই যে নাম্বারগত যে সমস্ত সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলোর এইভাবে ব্যবহার না করে সঠিক ইউজেসটা হচ্ছে এটা, অল প্লাস নাম্বার প্লাস নাউন। খাতা একটু তুলে নেবেন, যারা খাতা দিয়ে ক্লাস করছেন খাতা একটু লিখে নেন। রুলসটা হচ্ছে সংখ্যাগত সাবজেক্টকে বাক্যে ব্যবহারের ক্ষেত্রে সবাইকে বোঝাতে অল প্লাস নাম্বার প্লাস নাউন বসে। তার মানে হলো আমরা এটাকে যদি ঠিক করে লিখতাম, পরীক্ষার হলে যদি এরকম থাকতো তাহলে সঠিক ছিল। অল দা 3 বয়েজ, জাস্ট এখানে অফটা থাকবে না, অথবা দাও থাকবে না, অল 3 বয়েজ ডাইরেক্ট, অল 3 বয়েজ, দাও বসবে না, অল 3 বয়েজ এইভাবে বললে সেন্টেন্সটা কিন্তু আবার সঠিক হয়ে যেত। ঠিক আছে, মিজানুর রহমান ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। এরপর আসেন ডি নাম্বার কি, এ ফিউ অফ দ্য 3 বয়েজ, সেম কেজেস, এখানে দা 3 বয়েজ সংখ্যাই তো অল্প 3 জন, তো 3 জন সংখ্যার মধ্যে আবার ফিউ, এই সংখ্যার ব্যবহারটা অড লাগবে। এই জন্য যখনই আমরা ফিউ ইউজ করব, এই জায়গাতে 3 না থেকে সরাসরি দা বয়েজ থাকলে এই জায়গাটা বোঝাতো লার্জ নাম্বার, তখন এই স্মল নাম্বার বা অল্প সংখ্যক বোঝানোর জন্য আমাদের এই সেন্টেন্সটা ভুল হতো না। যখনই এখানে ফিউ বসাবেন তখন এখানে যে নাম্বারটা হবে নাউনের, সেই নাম্বারটা হবে লার্জ নাম্বার, বড় সংখ্যা। তাহলে এখানে যদি থাকতো এ ফিউ অফ দা, কি বলতেন কথার কথা 100 বয়েজ অথবা মেনি বয়েজ, এভাবে থাকলে হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যখনই
সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা একদম স্মল নাম্বার হলে তার সাথে ফিউ ব্যবহার করব না, এই কারণে এই বাক্যটা ভুল। আশা করি এই সুন্দর কারেকশনের কোশ্চেনটা আপনি বুঝে নিয়েছেন। মনে রাখবেন প্রাইমারি পরীক্ষায় কারেকশন সংক্রান্ত কোশ্চেন কিন্তু আসবেই, এই জন্য কারেকশনের কোনো বিকল্প নাই। ওকে, হাসি মধু বলেছিলেন উত্তর এ। আমরা শেষ করতে পারি, আশা করি বুঝতে পারছেন। এরকম আরো কোশ্চেন করার জন্য আপনারা কি পড়বেন, এক্সপার্ট ইংলিশে পাবেন। নেক্সট কোশ্চেন 3, the ambassador called dash the president dash president। দেখি তো এটা কি অ্যান্সার করছেন আপনারা। বলছে কি, the ambassador called, চলছে। আজকে কিন্তু প্রাইমারি পরীক্ষা 20টা প্রশ্ন ছিল, এই 20টি কোশ্চেন আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকলো। 18টা কে কে পারেন, 18টা। ক্লাসটা শেয়ার করে ফেলবেন, ক্লাস শেয়ার করবেন। আপনাদেরকে একটা কমেন্টসে একটা লিংক দিয়ে রেখেছি, এই লিংকে জয়েন করেন, আমরা রেগুলার ফ্রি ক্লাসে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার বলছে দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, এখানে কি হবে? ফারজানা ভুল করেছেন, শফি খান ভুল করেছেন, কি হবে এটা? দেখেন এই কোশ্চেনটা হচ্ছে গ্রুপ ভাগ থেকে দেওয়া, কারো সাথে সাক্ষাৎ করতে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কলের সাথে অন। এখন বলেন কোশ্চেনটা আসলে কিভাবে অন হলো। কল অ্যাট মানেও হচ্ছে আপনি কোনো স্থানে গিয়ে কারোর সাথে কল অ্যাট বা ছোট পরিসরে সাক্ষাৎ করা, ভিজিট করা। কল ইন এটা মানে হচ্ছে ভিতরে ডাকা, বা কখনো কখনো কল ইন মানে হচ্ছে রোল নাম্বার ডাকা অর্থে ব্যবহার করা হয়। কিন্তু এই সেন্টেন্সে কল অন হবে, কারণ এই অন দেওয়ার কারণটা কি? আসলে অন দেওয়ার কারণ হলো আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বোঝাতে আমরা অন প্রিপজিশনটা ব্যবহার করি। দ্যাটস ওয়াই মনে করবেন যে কাউকে যদি আপনি নির্দিষ্ট সময় কারোর সাথে সাক্ষাৎ করতে চান, আর এটা স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময় হবে, রাষ্ট্রদূত আর রাষ্ট্রপতির সাক্ষাৎকার, এইটা তো হরহামেশ রাস্তাঘাটে সাক্ষাৎকার না, এটা নিশ্চয়ই একটা টাইম দিয়ে সাক্ষাৎকার। সো টাইমের সাথে মিল রেখে, যেহেতু টাইমটা আমরা বুঝতে পেরেছি যে টাইমটা হচ্ছে নির্দিষ্ট, দ্যাটস ওয়াই আমরা অন প্রিপজিশনটা ব্যবহার করব, এবং বাংলাটা দিচ্ছে রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। দ্য অ্যাম্বাসেডর কল্ড অন দ্য প্রেসিডেন্ট, কল্ড অন দ্য প্রেসিডেন্ট। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এই ধরনের আরো কল সংক্রান্ত যত ভার্ব আছে সবগুলো আপনারা এক্সপার্ট ইংলিশে বা গ্রুপ ভার্ব অধ্যায় থেকে পড়ে নেবেন। এইবার চলে আসি নেক্সট কোশ্চেনে, 4 নাম্বার, ক্লাস নাম্বার 4। বলছে অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর। কি করব এটা? দেখি কে পারেন কে ভুল করেন না। এই কোশ্চেনটা ভুল করার লোক থাকবে অনেক। অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্স আর, তাহের আলী বলছেন 3-এর এ, মুমিন বলছিলেন 3-এর এ। আচ্ছা ফারজানা বলেন 4 নাম্বারটা কি অ্যান্সার করব আমরা? কোশ্চেন নাম্বার 4, অল অফ দ্য পিপল এট দ্য কনফারেন্সেস এট দ্য কনফারেন্স আর। দেখেন প্রাইমারি পরীক্ষা আসা এই 2019 সালের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই সবই পাবেন এক্সপার্ট ইংলিশ বইতে, সেখান থেকে পড়ে নেবেন। অবশ্যই অবশ্যই এরকম আরো প্রচুর কোশ্চেন পাবেন। শফি খান বলছেন হচ্ছে 4-এর ডি নাম্বার। দুঃখিত, 4-এর ডি নাম্বার উত্তর হচ্ছে না। নেক্সট, কে কি বলবেন দেখি, অন্য কেউ? বাকি থাকলো 3টা, 4-এর ডি হচ্ছে না। তারপর ম্যাথমেটিক্স টিচার্স, 2টা শব্দ এখানে, শব্দের মধ্যেই মারপ্যাচ। সেটা হলো ম্যাথমেটিক্স, এই শব্দটা এখানে জন্মগতভাবে এস যুক্ত আছে যদি আপনি সাবজেক্ট বোঝাতে চান। তো জন্মগতভাবে ম্যাথমেটিক্স শব্দটার সাথে এস লাগবে। তাহলে আমরা প্রথমেই বলে নিচ্ছি এটা ভুল, কারণ এখানে এস নেই।
বাকি দুইটার মধ্যে, এখন এই দুইটার মধ্যে আবার আপনি এখানে শুধু টিচার ব্যবহার করবেন নাকি টিচার্স ব্যবহার করবেন, এইটা নির্ভর করছে। আমরা একটু মনে রাখবো, আপনাদেরকে একটা রুলস দিচ্ছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, আমি সরাসরি বলে দিই, সাবজেক্ট প্লাস প্লুরাল বি ভার্ব প্লাস প্লুরাল নাউন, সাবজেক্ট প্লাস প্লুরাল বি ভার্ব প্লাস প্লুরাল নাউন। নিয়মটা মনে রাখবেন, সাবজেক্টের পরে যদি প্লুরাল বি ভার্ব থাকে এবং এই বি ভার্বের পরে যদি সরাসরি নাউন কমপ্লিমেন্টস আছে, তাহলে ওই নাউন কমপ্লিমেন্টসটাকে করতে হবে প্লুরাল সেন্সে। ক্লিয়ার? প্লুরাল সেন্সে। যেমন আমরা আরেকটা উদাহরণ দেই, কথার কথা বললাম এরকম, উই, এখানে দেওয়া আছে আর, তো আপনি এখানে উই আর এর পরে স্বাভাবিকভাবে স্টুডেন্ট নাকি আপনি দিবেন স্টুডেন্টস, নিজেই চিন্তা করেন। তো উই কে যদি আপনি এটার সাথে ইকুয়াল টু দ্বারা প্রকাশ করতে চান, তো উই তো অবশ্যই প্লুরাল, তো উই পরে তো আপনি এখানে শুধু স্টুডেন্টস দিতে পারেন না, এই কারণে এইখানকার নাউনটা হয় প্লুরাল। ঠিক সেম বিষয়টা এখানে ঘটেছে, অল অফ দ্য পিপুল, তো পিপুল তো অল মানে অনেকে, তাহলে এই অল অফ দ্য পিপুলের পরে এখানে বি ভার্ব দেওয়া আছে আর, আর এইদিকে শূন্যস্থান নাউন কমপ্লিমেন্ট বসাবেন, সেই নাউন কমপ্লিমেন্টের সাথে অবশ্যই এস যোগ করে ব্যবহার করতে হয়েছে। তাহলে তিনটা রুলস ক্লিয়ার। সাবজেক্ট প্লুরাল, এই জন্য বিভাগটা প্লুরাল দেওয়াই আছে, আর পরবর্তীতে নাউন কমপ্লিমেন্টসটাও টিচার হবে না, হবে টিচার্স। অন্যদিকে টিচারের আগে যে ম্যাথমেটিক্স শব্দটা বসেছে সেইটা জন্মগতভাবে এস যুক্ত, এই কারণে এস সহই বাক্যে বসবে। ক্লিয়ার? উত্তর হচ্ছে বি নাম্বার, উত্তর বি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি জানি পরীক্ষার হলে গিয়ে আবার ভুল করবেন, আবার ভুল করবেন। আর এটা শিওর থাকেন, আমি আপনাদের সাথে যে একটা ক্লাস নেই, একটা ক্লাসে অন্তত একটা কোশ্চেন আপনি হুবহু যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যাবেন, এবং এখান থেকে এই রুলসগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, চলে আসেন। শফি খান না শাফি খান, সরি শাফি খান, শাফি খান উত্তর করেছেন বি নাম্বার, রাইট। আশা করি বুঝতে পারছেন এই কোশ্চেনটা, ধন্যবাদ। চলে যাব পরের কোশ্চেনে, 5 নাম্বারটা, কোশ্চেন নাম্বার 5। আগামীকাল সন্ধ্যা 6:30টার সময় আমাদের ম্যাথমেটিক্সের উপরে একটা ক্লাস আছে। আমি নিব না, ম্যাথ বাসের মাসুম ভাই নিবে। সো মাসুম ভাইয়ের এই ক্লাসটিতে আপনারা চাইলে যুক্ত হতে পারেন, আমাদের ক্যারিয়ার সিক্রেট যে গ্রুপটা করেছি এই গ্রুপে যুক্ত হয়ে যান। এখানে আমরা গ্রুপ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসটা 6:30টার সময় হবে, সবাই প্রস্তুত থাকেন। এহসানুর রহমান বাচ্চু বি নাম্বার বলেছেন, 5 নাম্বার। এটা কোন চ্যাপ্টার থেকে আসা কোশ্চেন ভালো করে বুঝেন, এটা একটা ট্রান্সলেশন থেকে কোশ্চেন। তাহলে প্রাইমারি পরীক্ষার জন্য ট্রান্সলেশন আসে এবং আসবে ট্রান্সলেশন। সো কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলোই আপনাদেরকে পড়তে হবে। তাহের আহমেদ 5 নাম্বার বলছে কোনো মানুষ একা বাস করতে পারে না, একদম সিম্পল একটা সেন্টেন্স। ট্রান্সলেশন, তো ট্রান্সলেশনের এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনের কোনো মানুষ একা বাস করতে পারে না, না বোঝার কিছু নাই। নোবডি ক্যান লিভ অ্যালোন, নান ক্যান লিভ অ্যালোন, নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। দেখবেন যে এই কোশ্চেনটাই অনেকের কাছে ভুল হচ্ছে। এই যে ফারজানা পড়াশোনা শেষ, ফারজানার পড়াশোনা 0 হয়ে গেছে, ফারজানার অবস্থা খারাপ, সামনের পরীক্ষা অলরেডি কিন্তু তিনি 2টা ভুল করছেন। আপনাকে পড়াশোনা করতে হবে। 5 নম্বরের উত্তরটা অবশ্যই এ নাম্বার হবে না। এবার আপনারা বাকিগুলো চিন্তা করেন কি হতে পারে অ্যান্সার। শাফি খান বলছেন 5, দুঃখিত উত্তরটা নিতে পারছি না। এখানে বাক্যের মধ্যে একটা প্যাচ আছে, আপনি যদি এই ডিফারেন্সটা না বুঝেন তাহলে আপনার দ্বারা পরীক্ষা দিয়ে আসার পরে কোশ্চেন ভুলের সংখ্যা বের হবে বেশি। ট্রান্সলেশনের জন্য 9 কোর্স অফ ট্রান্সলেশন বইটা খুব গুরুত্বপূর্ণ, ছোট্ট একটা বই। যারা ট্রান্সলেশনে দুর্বল তাদের জন্য এই 9 কোর্স অফ ট্রান্সলেশন বইটা খুবই হেল্পফুল হবে। আচ্ছা আসেন তো 5-এ বলে আসি কেন এটা হলো না। কারণ হলো এখানে বলছে কোনো মানুষ, যদি এই জায়গাটাতে এরকম থাকতো কেউ,
কেউ কেউ একা বাস করতে পারে না, তখন অ্যান্সার হতো নো ওয়ান। কিন্তু যখনই বলছে কোনো মানুষ, তাহলে আপনি এই মানুষ কথাটাকে মাথার মধ্যে নিতেই হবে। এখন আপনাকে এই মানুষ মানে ম্যান শব্দটাকে নিতে হবে। এই হলো ম্যান। নো ম্যান, কোনো মানুষই একা বাস করতে পারে না। একইভাবে এখানে যে শব্দ ইউজ করবে, যদি বলে যে কোনো ছাত্রই একা ভালো পড়াশোনা করতে পারে না, তখন আপনাকে কি দিতে হবে ওখানে? নো স্টুডেন্টস, হ্যাঁ, ক্যান স্টাডি ওয়েল, ভালোভাবে পড়াশোনা করতে পারে না। এই কারণে আমাকে এইখানে যে শব্দটা নাউনটা যুক্ত করবে সেটা ব্যবহার করতে হবে। এখন যদি বলেন যে কোনো কলমই দামি নয়, তখন আপনাকে কি বলতে হবে? ওই নো পেন দিয়ে শুরু করতে হবে বাক্যটা, কোনো কলমই দামি নয়। তখন আপনি হচ্ছে এই যে নো শব্দটা দিলেন, এই নো এর পরে ওই নাউনকে নিয়ে আসবেন। বুঝাতে পারছি? আচ্ছা, এরপর আসেন। এখন কেউ যদি বলে নো বডি দেওয়া যাবে কিনা? নো বডি আর নো ওয়ান কথা দুইটা একই, এই দুইটার বাংলা একই, সেটা হচ্ছে কেউ। কেউ কেউ দুইটার জন্য সেম। আবার এই নান কথাটার বাংলা হচ্ছে একজনও না। তার মানে এইখানে যদি এরকম বলতো যে একজনও বাস করতে পারে না, তখন আপনি নান ক্যান দিতেন। বুঝাতে পারছি? তো ছোট্ট একটা ট্রান্সলেশন, বাট এখানেই আপনাদের ভুল হয়ে যাচ্ছে, তাই না? শ্রাবণ মেঘের দিন, 5-এর সি, নো, উত্তর হচ্ছে 5-এর ডি নাম্বার। আশা করি এরপর থেকে ভুল হবে না। যদি কোনো সেন্টেন্সে এখানে কেউ একা বাস করতে পারে না এক জিনিস, আর কোনো মানুষ একা বাস করতে পারে না অন্য জিনিস, খেয়াল রাখবেন। সো কোনো মানুষ কথাটা উল্লেখ আছে, এই জন্য আমরা ব্যবহার করব নো ম্যান ক্যান লিভ অ্যালোন। আশা করি মনে থাকবে। সো এই ধরনের আরো কোশ্চেন, প্রচুর কোশ্চেন আপনারা পাবেন এই বইটাতে। ধন্যবাদ। পরের কোশ্চেন 6 নাম্বার, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রাইমারির জন্য যে চ্যাপ্টারটা পড়ব, সেই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজও থাকবে। ইডিয়মস এন্ড ফ্রেজ অধ্যায়টা থাকবে। আপনারা অবশ্যই যার যা আছে সেখান থেকে ইডিয়মস এন্ড ফ্রেজেস চ্যাপ্টারটা পড়বেন। ডগ ডেস মিন্স, ডগ ডেস মানে কি? ডগ ডেস কথাটার মানে কি? ডগ ডেস, এটা হলো ইডিয়মস এন্ড ফ্রেজ। তো মনে রাখবেন ইডিয়মস এন্ড ফ্রেজে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ভাবানুবাদ, ভাবানুবাদ, আরেকটা হচ্ছে অক্ষরানুবাদ। ভাবানুবাদ, অক্ষরানুবাদ। তো ভাবানুবাদ হচ্ছে যেটা আপনি ইন্টারনাল মিনিং পাবেন, আর অক্ষরানুবাদ হচ্ছে সরাসরি অক্ষরে অক্ষরে মিনিং পাবেন। তো ডগ ডেজ, ডগ মানে কি? কুকুর, ডেজ মানে দিনগুলো। এখন কুকুর দিনগুলো আসলে কি? কুকুর দিনগুলো বলতে বোঝানো হয় যে দিনগুলোর অত্যন্ত গরম, হট ওয়েদার, হট ওয়েদার, হট ওয়েদার, আবহাওয়া গরম, গরম যে দিনটাতে আবহাওয়া প্রচন্ড গরম, সেই দিনটা থেকে বলা হচ্ছে ডগ ডেজ, সেই দিনটাকে বলা হচ্ছে ডগ ডেজ। বা এটাকে আপনি দুর্দিন বলতে পারেন, কঠিন দিন বলতে পারেন, হ্যাঁ, এইভাবে উত্তর করা যেতে পারে। সো অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। বাকি কোনোটাই মিনিং হবে না। এ পিরিয়ড অফ বিং কেয়ার ফ্রি না, যত্নহীন দিন তা নয়, পিরিয়ড অফ মিসফরচুন দুর্ভাগ্যের দিন তাও বলা যাবে না। সরাসরি বলবো আবহাওয়া যখন হোয়াট ওয়েদার, গরম দিন, গরমের কাল, এরভাবে বলতে পারেন। এ ফাইন হোয়েন ডাজ রোমড দ্য সিক্রেট, না এটা হবে না। অ্যান্সার একটাই, বি নাম্বার। তো এই যে ডগ সংক্রান্ত অনেকগুলো পাবেন আপনারা, ডগ ডেজ, ডগ স্লিপ, ক্যাটস এন্ড ডগস, সো এরকম যতগুলো আছে ডগস দিয়ে সবগুলো আপনারা পড়ে ফেলবেন। ঠিক আছে, এই ছিল 6 নম্বর কোশ্চেনটা। আশা করি বুঝতে পারছেন। কোশ্চেন নাম্বার 7, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আরেকটা কোশ্চেন আসছে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। আমরা আগেই বলেছি আমরা কিন্তু আজকে আলোচনায় দেখে নেব যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়া দরকার। আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য আমরা চ্যাপ্টার খুঁজে বেড়াচ্ছি কি পড়বো। জসিমউদ্দিন,
যারা ক্লাসে আছেন একটু কমেন্টস করবেন, অন্তত বলবেন আপনাদের এইগুলোর মধ্যে পারতেছেন কোনগুলো বা পারছেন কোনগুলো, পারতেছেন না কোনগুলো। শেয়ার করে দেন, একটু জলদি জলদি শেয়ার করবেন। শেয়ার করার কথাটা বলতে প্রয়োজন হয় না, আপনার প্রয়োজনে শেয়ার করে দেন। ইনশাআল্লাহ এই ক্লাসটা আপনার জন্য একটা উপকারী ক্লাস, কারণ এইটা আপনি সবসময় হাতের কাছে পাবেন না। শেয়ার করে আপনার পার্সোনাল ওয়ালে রেখে দেন, অথবা ফ্রেন্ডসদেরকে একটু পাঠান যারা রেগুলার ক্লাস করবে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। নয়ন দাস বলছেন 7-এর বি নাম্বার, একজন বলছেন 7-এর এ নাম্বার, তাহের স্যার আরেকজন বলছেন 7-এর ডি নাম্বার। আচ্ছা দেখছেন, তার মানে কি এখানেই আপনারা কয়েকজন স্টুডেন্ট কয়েক রকম অ্যান্সার করছেন, তাহলে কোশ্চেনটা একটু বুঝে নেওয়া দরকার। জসিম ভাই বলছেন হচ্ছে 7-এর ডি নাম্বার। 7 নাম্বার, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক ইংরেজি কি? কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। মনে রাখবেন, কাউকে তিরস্কার করা অর্থে, তিরস্কার করার ইংরেজি হচ্ছে ফ্রেজ হিসাবে টেক সামওয়ান বা সামবডি, টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক। এখানে দেখেন এই যে টেক সামবডি টু টাস্ক, এই জায়গাতে সামবডির জায়গাতে আপনি যে কোনো ব্যক্তি আনতে পারেন, যে কোনো ব্যক্তি আনতে পারেন। আচ্ছা একজন বলছেন 2019-এ এই প্রশ্নটা পাচ্ছেন না। 19-এ দেখেন সহকারী শিক্ষক তৃতীয় ধাপ পর্যায় 3, হ্যাঁ 2019-এর আপনি সব বইতে এই কোশ্চেনটা পাবেন না, মানে 19-এ কিন্তু কোশ্চেন ছিল অনেকগুলো। দেখেন 3 নাম্বার ধাপে আবার 3 নাম্বার পর্যায়ের কোশ্চেন, সো আপনি কোশ্চেনটা সহজে পাবেন না। এই জন্য রুমি আফসোস করার কিছু নাই, সব বইতে পাওয়া যাবে না। 19 সালের কোশ্চেন, তখন এত সংগ্রহ ছিল না ভালোভাবে। তো এটার অ্যান্সার হবে কি? কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ অথরিটি, 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 অথরিটি। ফাইন, তিরস্কার করলাম, এই যে করলো টেন্সটা হয়ে গেছে পাস্ট টেন্স, দ্যাটস হোয়াই আমাকে বলতে হবে টুক হিম টু টাস্ক। এই যে টুক হিম, টেক থেকে আসছে টুক, পাস্ট টেন্স হিসেবে টুক হিম টু টাস্ক। আনসার হচ্ছে ডি নাম্বার, অ্যান্সার ডি নাম্বার। ফাইন, যারা ডি নাম্বার অ্যান্সার করেছেন প্রত্যেকেই সঠিক করেছেন, সবার জন্য একটা হাততালি, করতালি, তাই না? পাচ্ছেন অনেকে, কিন্তু এখানে একটা জিনিস ফিল করবেন যে আপনি এখন যেটা পাচ্ছেন পরীক্ষার হলে কিন্তু সেটা সঠিক উত্তর নাও পারতে পারেন। এই জন্য একই কোশ্চেনের উপরে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখবেন যে পরীক্ষার হলে যদি এটা আসে কোনোভাবেই ভুল করব না। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, পরীক্ষার হলে কিন্তু কোশ্চেনগুলো একটু একটু ঘুরিয়ে আসে, এই জন্য ওই সেন্সটাও মাথায় রাখবেন কিভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন ধরেন এই কোশ্চেনটা কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এইখানে করলো না দিয়ে যদি দেয় এরকম কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছে, করেছে, তখনই কিন্তু এই জায়গায় টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। কর্তৃপক্ষ তাকে না দিয়ে এখানে দিল আমাকে, কর্তৃপক্ষ আমাকে তিরস্কার করেছে, তখন কিন্তু আপনার সেন্টেন্সের কিছু এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সো এখানে টুকের পরে হিম হবে না, হবে হচ্ছে মি, যদি বলে আমাকে, তাই না? আবার করেছে বললে আপনার হ্যাভ টেকেন হবে, হ্যাভ টেকেন হবে। এই কোশ্চেনটা আবার চেঞ্জ করে দিতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই অথরিটিকে সিঙ্গুলার বা প্লুরাল হিসাবে আপনি হ্যাভ দিবেন না হ্যাজ দিবেন। হ্যাঁ, এটা সিঙ্গুলার সেন্স হবে, সরি হ্যাভ হবে না, অ্যান্সার হবে হ্যাজ, কারণ এখানে অথরিটি বলতে এটা আসলে কালেকটিভ সিস্টেমে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওকে, মিজান ভাই, মোমেন ভাই, এরপর হচ্ছে নুরাইসা, নুরাইসা ইভা আপু, ওকে প্রত্যেকেই ঠিকঠাক উত্তর করেছেন আশা করেছি, ধন্যবাদ। তাহলে আমরা ট্রান্সলেশন শিখলাম, যেটা আসলে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসছে। সো আপনার টার্গেট হবে ট্রান্সলেশন শিখবেন ইডিয়মস এন্ড ফ্রেজ রিলেটেড যেগুলো আছে। ওকে, নেক্সট 8 নাম্বার, চলছে প্রাইমারি পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলোর সমাধান এবং একই সাথে আপনাদের জন্য প্রযোজ্য সাজেশন। কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন অবশ্যই লিখে নেবেন। ক্লাসের আউটপুট আমি দিচ্ছি, কিন্তু আপনি সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, যে এই ক্লাসটা করার পরে আপনি এখান থেকে কি আউটপুট নিয়ে বেরোচ্ছেন। আপনার একটা মিনিটের মূল্য আছে, এই জন্য আপনি এখান থেকে বের হওয়ার আগে আপনি বুঝেন যে এখান থেকে আপনি কি পাচ্ছেন, সেই তথ্যগুলো আপনি খাতায় ইনপুট করেন, ব্রেনে ইনপুট করেন, রেখে দেন, পরে প্রশ্ন উত্তর করেন। ক্লাসটা একটু শেয়ার করবো আমরা সবাই, যারা আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে,
আমাদের জন্য আরেকটা নিউজ হচ্ছে, আমরা আগামীকাল 6:30টার সময় আপনাদের জন্য একটা প্রাইমারি প্রশ্ন সলভ ম্যাথমেটিক্সের উপরে কোশ্চেন নিয়ে আসবো, পরীক্ষা নিয়ে ক্লাস নিয়ে আসবো। ক্লাস নেবেন ম্যাথ বাজের মাসুম ভাই, ঠিক আছে? আগামীকাল 6:30টার সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আপনাদের দেখেন কমেন্টসে দিয়ে রেখেছি, ওই গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। ক্লাস শুরুর আগেই আপনাদেরকে কি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। একই সাথে আমাদের এই পেজটাতে লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, দেখবেন যে আপনি ক্লাস শুরু হলে সাথে সাথে নোটিফিকেশনটাও পাবেন। চলে আসেন 8 নাম্বার। ফারজানা আপু বলছেন হচ্ছে 8 ডি নাম্বার আনসার, দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি। ওকে, দেখেন একজন উত্তর করেছেন, ফারজানা আপু উত্তর করেছেন ডি নাম্বার। আর কেউ দেখি কার কার চ্যালেঞ্জ হচ্ছে। ফারজানা আপু বলছেন হচ্ছে 8 ডি নাম্বার। এই 8 নাম্বার কোশ্চেনটা আমি কয়েকটা শব্দ লিখবো আপনাদেরকে, এই শব্দগুলো একটু লিখবেন। হ্যাঁ, প্লাম, প্রাইড, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট। প্লাম, প্রাইড, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট। আরো আছে কন্ট্রোল। এই শব্দগুলোর পরে আমি সুন্দর একটা রুলস লিখছি, রুলসটা লিখে নিয়েন খাতায়। এই যে যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। তো কন্ট্রোলের পরে আমরা যদি সাধারণত আপনি যদি এখানে এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট দেখেন ইউ, কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সামনে সাবজেক্ট উজ্জ থাকতে পারে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তখন ইউ অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবেন, যে কন্ট্রোল ইয়োরসেলফ অথবা ইউ কন্ট্রোল ইয়োরসেলফ। যদি সাবজেক্ট না থাকে তখন ইউ সাবজেক্টকে ধরে নিতে হয়। এই জন্য এরকম একটা উদাহরণ আছে, দেখেন কন্ট্রোল দিয়ে শূন্যস্থান দিয়েছে, এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে। সেন্টেন্সটা এরকমই, অনেকগুলো উদাহরণ ছিল এরকম। তো কন্ট্রোলের পরে আপনাকে এখানে দিতে হবে ইয়োরসেলফ। কেন ইয়োরসেলফ দিলাম বলেন তো? কারণ এই বাক্যের সাবজেক্টের পজিশনে যে ছিল সেইটা আপনারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে উজ্জ থাকে সাবজেক্ট ইউ। দ্যাটস ওয়াই এখানে ইউ কে ধরেই এই জায়গাতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে ইয়োর সেলফ। এখন কোনোভাবে যদি এখানে সাবজেক্ট দিয়ে দিত যে উই কন্ট্রোল, তখন আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে নিতাম আওয়ার সেলফস, প্লুরাল কিন্তু, যেহেতু উই এর রিফ্লেক্সিভ আওয়ার সেলফ। তো সেম কেসটা এখানে ঘটেছে, দ্য লেডি। তো লেডি এর সাথে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কি আছে? হারসেলফ আছে। প্রথমে এই রুলসটা আমি বুঝে নিলাম। তো লেডি এর সাথে ওখানে হারসেলফ গেল, বাট এই জায়গাতে শূন্যস্থানটা দিয়েছে এই প্রাইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের একটা খেলা। একই কোশ্চেন পরীক্ষার হলে এই জায়গাতে শূন্যস্থান দিবে, হারসেলফ হবে নাকি হিমসেলফ হবে নাকি ইয়োরসেলফ হবে, এরকম ভাবে দিবে। আচ্ছা, তাহলে একটা বিষয় বুঝলেন। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে প্রিপজিশন কোনটা নেবেন। মনে রাখবেন প্রাইড মানে হচ্ছে, এই প্রাইড মানে কি? গর্ব করা নাকি নাকি অহংকার করা, কোনটা? প্রাইড এটা হচ্ছে অহংকার করা না, গর্ব করা অর্থে বলবেন। প্রাইডের সাথে এখানে যেটা বসবে উত্তর হচ্ছে অন অথবা আপন, এইটা। আচ্ছা, তাহের ভাই বলছেন 8 বি হচ্ছে না, দুঃখিত। শাফি ভাই বলছেন হচ্ছে 8 এ হচ্ছে না, দুঃখিত। ও সরি, 8 এ উত্তর ডি হবে না ফারজানা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই কোশ্চেনটা মনে থাকবে, যদি কেউ কারো বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে গর্ব বা অহংকার করে, তখন হচ্ছে আপনার এই অহংকারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন অথবা আপন। অন অথবা আপন, অপশনে আপন না থাকলে অন, অথবা অন না থাকলে আপন, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে। ওকে, 8 নাম্বার ক্লিয়ার, বুঝতে পারছেন? চলে যাচ্ছি পরের প্রশ্নে। 9 নাম্বার, আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস। পরের প্রশ্নটা সলভ করব। চলছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ, তৃতীয় পর্যায়ে 2019 সালে আসা প্রশ্নটির সমাধান, এবং এরই মাধ্যমে আপনাদেরকে সাজেশন করছি যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন। তাহলে আগের কোশ্চেন থেকে ডিসিশন নিয়েছেন প্রেপোজিশন চ্যাপ্টারটা পড়বেন, এইটাও প্রেপোজিশন চ্যাপ্টারটা
পড়বেন, সেই চ্যাপ্টার থেকেই দেওয়া। 9 নাম্বার, দেখি কে কে পারবেন এই কোশ্চেনটা সলভ করতে। এইটা তো পারার কথা, এটা প্রিপোজিশন না, এইটা হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপ। এই চ্যাপ্টারটা পড়বেন আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য। ফিল ইন দ্য গ্যাপ, এই চ্যাপ্টারটা পড়বেন, ফিল ইন দ্য গ্যাপ। আমরা একটু ক্লাসটা যারা আছেন অন্তত পক্ষে একটু শেয়ার করে ফেলবেন আপনার নিজের প্রয়োজনে, ফ্রেন্ডসদের প্রয়োজনে। জরুরি নোটিশ হলো, আমরা এখন থেকে ইনশাল্লাহ আমাদের এক্সপার্ট ইংলিশ পেজে প্রতিদিন 6:30টার সময় ক্লাস হবে। আগামীকাল হবে ম্যাথের ক্লাস, হবে। আমরা প্রাইমারি কোশ্চেন সলভ দিব 6:30টার সময়। আর আমাদের কমেন্টসে দেখেন একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যুক্ত থাকেন, আমরা লিঙ্ক দিয়ে দিব। এবং এই পেজে আপনি যথাসময় চলে আসলেও ক্লাস পাবেন। রেজওয়ান ভাই বলছেন হচ্ছে বাট, মিজান ভাই বলছেন হচ্ছে এক। ওকে, আসেন দেখি হয় কিনা, কাটটা হচ্ছে। আচ্ছা, বাট বলছেন, আই ক্যান নট বাট টু পে সাচ হাই প্রাইসেস। এই যে দেখেন আপনাদের যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা অনেকে কেন যেন ক্যান নট বাট, ক্যান নট, কুড নট বাট ওইদিকে নিয়ে গেছেন। সো ক্যান নট বাট, কুড নট বাট এইগুলোর পরে কি সরাসরি 2+V1 হয়? এগুলো হয়? ক্যান নট বাট, কুড নট বাট এগুলোর পরে হচ্ছে শুধু ভার্ব হয়। আর ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলোর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখন এই প্রশ্নটার জন্য অ্যান্সার কি হবে? আমি অনেকেই দেখছি ভুল করছেন। ইভাপুর, একমাত্র ইভাপুরটা সঠিক হয়েছে, মমিন ভাইটা ঠিক হয়েছে। দেখেন শাফি ভাই ডি বলছেন, শাফি ভাই ডি হবে না। মনে রাখবেন এইটার নাম কি, এটা কোন ভার্ব? মডাল ভার্ব। ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপ সমাধানের জন্য টিপসটা কি? টিপসটা হচ্ছে আপনি যেখানে শূন্যস্থান পাবেন এর আগে কি আছে, এর পরে কি আছে, এই দুই জায়গাতে যদি আপনি ফলো করেন তাহলে আপনি উত্তরের কাছাকাছি চলে যাবেন শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি এর আগে আছে একটা ভার্ব এবং এই ভার্বটার নাম হলো মডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব বলেন ভাই? কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। এখন আপনার মাথায় যদি সামান্য পড়াশোনা থাকে তাহলে আপনার ব্রেইনে আসবে যে মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই নতুন ভার্ব লাগবে। কেন? কারণ মডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে একা বসতে পারে না। মডাল ভার্বগুলো সেন্টেন্সে একা বসতে পারে না। এই বইটাতে মডাল ভার্ব আর জেনারেল ভার্বের মধ্যে সুন্দর একটা পার্থক্যের লিস্ট দেওয়া আছে, যাদের কাছে নাই তারা দেখে নিন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এইটা হলো একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরে আমার লাগবে নতুন আরেকটা ভার্ব। প্রথমত এই ডিসিশন কমপ্লিট করলাম, মডাল ভার্বের পরে আমার লাগবে নতুন আরেকটা ভার্ব। এখন অপশনে কোনটা ভার্ব? ট্রাই একটা ভার্ব, বাট কোনো কোনো ক্ষেত্রে ভার্ব হয়, বাট এখানে ভার্ব কিনা বুঝতে হবে। অ্যাফোর্ড মানে হচ্ছে সক্ষম হওয়া, এটাও একটা ভার্ব, সক্ষম হওয়া। অন্যদিকে এইবল, এইটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটার একটা নিজস্ব ভার্ব আছে, সেটার নাম হলো এনেবল, সেটার নাম হলো এনেবল। ওকে, এখন দেখেন তাহলে আপনি তো প্রথমেই এই অপশনটা রিজেক্ট, কারণ আমার লাগবে ভার্ব, সো অপশনটা রিজেক্ট। এইবার বাকিগুলোতে ট্রাই করি। আই ক্যান নট বাট, বাট দিলে এরপরে টু বসে না, এজন্য বাদ। আই ক্যান নট ট্রাই, আমি চেষ্টা করতে পারি না, টু পে প্রদান করতে, সাচ হাই প্রাইসেস এরূপ উচ্চ মূল্য। এটা কি আসলে অর্থগতভাবে ম্যাচিং হচ্ছে? নাকি আপনি যদি এরকমটা মিনিং দেন যে আই ক্যান নট অ্যাফোর্ড, আমি সক্ষম হচ্ছি না বা আমি সমর্থন হতে পারছি না, আমি সমর্থন হতে পারছি না, টু পে সাচ হাই প্রাইসেস, এত চড়া মূল্য বা এত চড়া দাম প্রদান করতে আমি সমর্থ হচ্ছি না। বুঝতে পারলেন? তাহলে এই সেন্টেন্সে আসলে অ্যান্সারটা হবে এফোর্ড। এফোর্ড, এফোর্ড মানে কোনো কিছুতে সক্ষম হওয়া, সমর্থ হওয়া বা ক্ষমতা থাকা, এরকম অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি এটা মনে থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এইটাকে বলা হয় হচ্ছে কমন মিস্টেকস হিসাবে নিতে পারেন, অথবা ফিল ইন দ্য গ্যাপ হিসাবেও নিতে পারেন, অথবা এইটাকে আপনারা হচ্ছে ওয়ার্ড মিনিংগত সেন্টেন্স কমপ্লিশন হিসাবেও নিতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন বইতে অধ্যায়ের নাম দেওয়া থাকে, আপনারা যেখান থেকেই পড়েন সুন্দরভাবে পড়ে ফেলবেন। ঠিক আছে, আপডেট বই পড়বেন। নেক্সট চলে যেতে পারি পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন।
10 নম্বর, আমরা মোট 20টি কোশ্চেন সলভ করব। চলছে প্রাইমারি পরীক্ষার সাজেশনমূলক ক্লাস। আমরা এই ক্লাসে অনেক কনফিউশন দূর করলাম এবং সাজেশন দিচ্ছি, এবং যে রুলসগুলো বলছি এগুলো লিখে রাখবেন ছোট ছোট করে। 10 নম্বর বলছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কি? হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কি? মিজান ভাই 9, 10 নম্বরে আছি আমরা। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? এই কোশ্চেনটা নিয়ে ইভেন আমার এক্সপার্ট ইংলিশ বইতেও আমি 2টা উত্তর করে রেখেছি। এখন এইটা 2টা উত্তর হবে না কি আসলে একটা উত্তর হবে? কয়টা উত্তর হবে এই প্রশ্নটায়? হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট মানে কি ভাই? হার্ট মানে জানেন সবাই, হৃদয় বা হৃদয় যেটাই বলেন। এখন এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে নিতে চাইলে সঠিক উত্তর করব হার্টি। হার্টি এর মানে হৃদয়বান বা হৃদয় গ্রাহক। হার্ট শব্দটা নাউন ওয়ার্ড, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে হার্টি। হার্টির বাংলা হচ্ছে আন্তরিক, আন্তরিক, প্রাণবন্ত, হৃদয়গ্রাহী, হৃদয়গ্রাহী। আচ্ছা, হি গেভ মি এ হার্টি ওয়েলকাম। হি গেভ মি এ হার্টি ওয়েলকাম। হ্যাঁ, এখানে দেখেন সে আমাকে কি করলো? একটা হৃদয়গ্রাহী স্বাগতম জানালো, বা তিনি আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। এখন অনেকে এই সেন্টেন্সটার আবার এই হার্ট এন এর সাথে আইএনজি যুক্তটাকেও অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য করেছেন। দ্যাটস ওয়াই একই কোশ্চেনে বিভিন্ন জায়গাতে আপনি এই আনসারটাও পাবেন। এখন যদি কেউ আপনার সাথে বিতর্ক করে বলে যে এইটা হবে না, এইটা হবে, এইটা হবে না, এটা হবে, তাহলে আপনি বুঝবেন যে ইংরেজি নলেজের গ্যাপ আছে এখানে অনেক মানুষের মধ্যে, আমার মধ্যেও থাকতে পারে ভাই। এখন আমি যেটা বলি যে যে সমস্ত প্রশ্নের 2টো করে উত্তর থাকে, মনে রাখবেন ওই প্রশ্নটা পরীক্ষক কোনটা উত্তর নিবেন বা কোশ্চেনটা যে তৈরি করেছেন সে কোনটা উত্তর নিবেন উনিই ভালো জানেন। আপনি বলতে পারবেন না এটা অমুক বইতে এইটা আছে, ডিকশনারিতে ওইটা আছে, কিন্তু সোর্স তো নানান জায়গায় নানান রকম আছে। আপনি একই কোশ্চেন 2 জায়গাতে 2 রকম আনসার পাচ্ছেন, তো আপনি তো শিওর না কোন সোর্স দেখে ওই ব্যক্তিটা বা ওই টিচার উত্তর নেবেন। দ্যাটস ওয়াই এগুলো না বলে যখন 2টা করে উত্তর থাকবে আপনারা প্রাধান্য দিবেন সর্বোচ্চ আপনার কাছে যেটা মনে হয়, একটা 50-50 চান্স, যে 50% একটা রিস্ক নেবেন, এই আর কি। হার্টেনিং এর উত্তর হার্টি উত্তর, তবে আমি আপনাদের সাথে উত্তর করার পক্ষে হচ্ছে হার্টি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। চলে যাব পরের প্রশ্নে। ক্লিয়ার? প্রশ্নটা সবাই বুঝতে পারছেন? তাহলে হার্ট শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টি। এই চ্যাপ্টারটার নাম কি? তাহলে এই প্রশ্নটা দেখে আপনারা বুঝলেন কোন অধ্যায়টা পড়বেন। যাদের কাছে এক্সপার্ট বই আছে তারা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নামে একটা চ্যাপ্টার আছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই চ্যাপ্টারটা পড়ে ফেলবেন। খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার, আপনি পড়লেই পারবেন। 11 নাম্বার, দেখেন কোন পরীক্ষায় কঠিন না, কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে আপনি কোন পরীক্ষার জন্য কোন চ্যাপ্টার থেকে কোন রুলসগুলো পড়বেন। এইটা যদি আপনি ধরতে পারেন, যেটা আমাদের পেইড ক্লাসগুলোতে আমরা আলোচনা করতেছি, হ্যাঁ আমাদের প্রাইমারি পেইড ক্লাস, কালকেও ক্লাস আছে, সেখানে আমরা এগুলো ডিসকাশন করতেছি যে আমরা কি পড়বেন। একটা অধ্যায়ে ঢুকে আপনি সব পড়বেন না, আমরা সেইভাবেই ক্লাসগুলো নিচ্ছি কিন্তু। ওকে, 11 নাম্বার, দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক স্পেলিং কোনটা? দ্য কারেক্ট স্পেলিং ইজ 11 নাম্বার, দ্য কারেক্ট স্পেলিং ইজ ব্যুরোক্র্যাট, বিউরিয়াক্রাট। আসলে এই যে এখন চলে আসছে স্পেলিং এ, এমন কোনো পরীক্ষা পাওয়া যায় না যেখানে কারেক্ট স্পেলিং আসে না। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইভেন আমি এত বছর ধরে ইংলিশ পড়াই, তবু অনেক শব্দের উচ্চারণে আমার সমস্যা আছে। এটা আসলে কিছু করার নাই, আমরা বড়দের কাছ থেকে আস্তে আস্তে এইভাবে শিখেছি, তারপরে আস্তে আস্তে আমরা চেঞ্জ করতেছি, তাই না? রাইট? এই কারণে এটা ভুল হবেই। এই জন্য উচ্চারণের উপরে খুব জোর দিতে হবে, কারণ উচ্চারণ এখন মানুষের স্মার্টনেস প্রকাশ করে। এই কারণে আবার এমন করেন না যে আপনি স্মার্টনেসের ভয়তে উচ্চারণ বন্ধ করে দিবেন, তা করা যাবে না। ইংরেজি ওয়ার্ডগুলো প্রতিনিয়ত আপনি দেখবেন এক্সটার্নাল ফিল্ডে ইউজ করবেন, অনেকেই থাকবে আপনাকে সেটাকে কারেকশন করে দিতে হবে, দিবে।
এবং এটাকে ইতিবাচক ওয়েতে নিতে হবে, তবেই না একটা সময় সবাই শিখবে। তো এখানে এটা হচ্ছে বিউরোক্রাট, বিউরোক্রাট, বিউরোক্র্যাট, 3টা সিলেবল ভাঙবেন, বিউরোক্র্যাট। সো স্পেলিং এর ক্ষেত্রে আমরা এক্সপার্ট ইংলিশ বইতে ডিভাইড রুল নামে বিভিন্ন শব্দগুলোকে ডিভাইড করে ভেঙে দেখিয়েছি, যেই ডিভাইডেশনের আলোকে আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে স্পেলিংটাকে মনে রাখতে পারবেন। ওকে, সো ডিভাইড রুল। শফি খান মাওয়া সি বলেছেন, নুরুজ্জামান ভাই বলছেন হচ্ছে 11 বি, রাইট, 11 বি নাম্বার। বিউরোক্র্যাট উচ্চারণটা করবেন বিউ, এই যে র আর এই যে ক্রাট, 3টা সিলেবল। এইটাকেও আবার অনেকে ভাঙতে পারেন বিউ রিয়া ইউ ক্র্যাট। আবার এই জায়গাতে ই নাই, এটা খেয়াল রাখেন, হ্যাঁ, ক্র্যাট ই নাই কিন্তু সরাসরি টি পর্যন্ত থেমে গেছে। তারপর হচ্ছে বিউ রো ক্র্যাট, আর ই এ ইউ র, রো, আর ক্র্যাট বানান সি আর এ টি, ক্র্যাট। বানানের আরেকটা কৌশল হচ্ছে পরীক্ষার হলে যখনই বানানটা আসবে আপনি ওই বানানটাই আপনি অপশনগুলো না দেখে সরাসরি একটা সাইডে লিখবেন, দেখবেন আপনার মনে থাকবে। আর বানানের বিষয়ে সবচেয়ে বড় কথা, এটা বারবার লিখতে হবে, 10 বার করে লিখে পড়তে হবে, নাহলে এগুলো কখনোই মনে থাকে না। বিউ রো ক্র্যাট, সি আর এ টি, বিউ রো ক্র্যাট। ওকে, অনেকবার বলার উদ্দেশ্য আপনিও কমেন্টসে লিখেন, বানানটা কমেন্টসে এবিসিডি না লিখে ওই বানানটাই লিখেন, কমেন্টসে একবার লিখেন, দেখেন আপনার মনে পড়ে কিনা। খুব গুরুত্বপূর্ণ ভাই স্পেলিং, বারবার বলতেছি। তো ওকে আসেন, এই যে বিউরোক্র্যাট মানে কি, এবং ভবিষ্যতে আপনাকে জিজ্ঞেস করবে এটা কোন পার্টস অফ স্পিচ। এটা একটা নাউন ওয়ার্ড, মনে রাখবেন এটা একটা নাউন ওয়ার্ড। প্রশ্নের ধরনটা চেঞ্জ হয়ে আপনাকে জিজ্ঞেস করবে, এটা একটা নাউন ওয়ার্ড। বাংলা হচ্ছে আমলাতান্ত্রিক কর্মচারী, মানে মানুষকে বোঝাচ্ছে, কিন্তু সাবধান, মানুষ ব্যক্তিকে বোঝাচ্ছে। যে কর্মচারী বিভাগীয় নিয়ম কানুন অন্ধভাবে অনুসরণ করে আমলাতন্ত্রের পক্ষপাতী। আমলাতন্ত্র মানে সরকারি কর্মচারীদেরকে বলা হচ্ছে। ইংরেজিতে অ্যান অফিসার, যে ব্যক্তি ব্লাইন্ডলি ফলোজ, অন্ধভাবে অনুসরণ করে কাকে, ডিপার্টমেন্টাল রুলস। যে যারা সরকারি চাকরি করে এবং ডিপার্টমেন্টাল রুলসকে অন্ধভাবে মনে করে, মানে অন্ধভাবে অনুসরণ করে, তারাই হচ্ছে আসলে এই বিউরোক্র্যাট। উচ্চারণটা বলেন বিউরোক্র্যাট, বিউরোক্র্যাট, বিউরোক্র্যাট। ওকে, ধন্যবাদ, আশা করি মনে থাকবে, আজ থেকে আর ভুল হবে না। বিউরোক্র্যাট, ভুল বানানগুলো একটু চোখে দেখে নেন কিভাবে ভুল হতে পারে। যেমন এই বি এর সাথে ই আছে, এটা সহজেই ধরতে পারবেন, ইউ নাই, সমস্যা নাই। রো ক্র্যাট, এই রো বানান দেখলে অনেকে মনে করবেন যে বুড়ো বানান এরকম নাই, বিউরো বুড়ো, আচ্ছা বিউরো, বিউ রো, এই যে, হ্যাঁ এই যে দেখেন, যারা জানে না আগে জীবনে বানানটা পড়ে নাই তারা অবশ্যই ভুল করবে, বুঝতে পারলাম। ওকে, চলে আসি পরের কোশ্চেনে। আশা করি বিউরোক্র্যাট মনে থাকবে। এখান থেকে আরেকটা অতিরিক্ত তথ্য হচ্ছে এটা একটা নাউন ওয়ার্ড, এবং আরেকটা অতিরিক্ত তথ্য হচ্ছে এটার বাংলা মিনিং কি। এটার বাংলা মিনিং হচ্ছে আমলাতান্ত্রিক কর্মচারী, যারা সরকারি নিয়মকে অন্ধের মতো অনুসরণ করে। ওকে, চলে যাই পরের প্রশ্নে। 12 নম্বর। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি লিখেছেন, নুরুজ্জামান ভাই, ইভা আপু, মিজান ভাই, ফাইন। 12 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড লিখবেন। আপনারা কিন্তু এটা এবিসিডি না লিখে সরাসরি শব্দটাই লিখবেন, কমেন্টে সরাসরি শব্দটাই লিখবেন, দেখি কয়জনের হয়। সরাসরি শব্দটা লিখেন, দেখি কয়জনের হয়। ওকে, একটা নিউজ আবার বলে দিচ্ছি, আমাদের আগামীকাল 6:30টার সময় ক্লাস আছে, থাকবেন আপনারা। কালকে ক্লাস হবে ম্যাথের উপরে, ক্লাস নেবেন হচ্ছে ম্যাথ বাসের মাসুম ভাই, প্রাইমারি কোশ্চেন সলিউশন হবে। 12 নম্বর, ভলান্টারি নাকি ভলান্টারি, ভলান্টারি, ভলান্টারি কি উচ্চারণ হবে আসলে, এইটা প্রোনাউন্স নিয়ে সমস্যা। সো এই শব্দটা প্রচুর ইউজ হয়, প্রচুর প্রয়োজন আমাদের। অথচ একটা সহজ শব্দ, বিভিন্ন পরীক্ষা আসে।
পরীক্ষায় আসুক আর না আসুক, এই প্রশ্নটা মানে এই শব্দটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ইউজ হয়। স্বেচ্ছাসেবী, স্বেচ্ছামূলক বা সদিচ্ছায় এরকম অর্থে ব্যবহার হয়। ওকে, টুপিটা একটু পরে নেই। বলেন, আপনারা বলেন কি হবে এটা? হ্যাঁ, লিখে ফেলেছেন অনেকেই, হচ্ছে ভলান্টারি। হ্যাঁ, ও আচ্ছা, এখানে আমি বাংলাটা যার সাথে লিখেছি সেটা মনে পড়ছেন, তাই না? হ্যাঁ, রাইট। ভলান্টারি না ভলান্টরি? ভলান্টারি, ভলান্টারি, ভলান্টরি। দেখেন, এখানে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ আপনারা যদি দেখেন তাহলে এখানে কিন্তু টেরি বলে উচ্চারণটা। হ্যাঁ, উচ্চারণকে আপনাদের শোনাইতে হবে নাকি? এগুলো সব কিন্তু সুন্দর করে শুনে নিয়েই আপনাদের জন্য লিখছি আমি। ভুল দিয়েছে কোথায়? LUN না LAN? LUN নাকি LAN? এল এর সাথে প্রথম কথা এ হবে না, এ হবে না, হবে হচ্ছে ইউ, ইউ, তাই না? এবং ইউ এর সাথে আবার পরেরটা হবে TARY। আশা করি এটা অনেকেই পারেন, এটা অতটা কঠিন না। সাহেব আলী ভাই, ভলান্টারি, চোরি হবে না। এই তো সাহেব আলী একজন পাওয়া গেছে, সাহেব আলী ভাইকে পাওয়া গেছে। এইটার পাশে বাংলা লিখছি মানে এটা সঠিক না, বাংলাটা এখানকার জায়গা ছিল কম তাই ওখানে লিখছিলাম। তাহলে ভলান্টারি উচ্চারণটা কি হবে? ভলান্টারি, ভলান্টারি, টয়কার টে কিন্তু ভলান্টারি, মনে থাকবে? ভলান্টারি, NTARY। আরে ভাই, ডুয়োলিঙ্গো শিখবো না আমি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ডিসিশন ফাইনাল যে আমরা প্রাইমারি পরীক্ষার জন্য অবশ্যই কারেক্ট স্পেলিং পড়ব। এবং মজার কথা হচ্ছে এই বইটার মধ্যে কারেক্ট স্পেলিং এ মোটামুটি 500টার মতো ওয়ার্ড পাবেন যেগুলো বিগত সালে বারবার আসছে। আপনারা ওই বিগত সালে আসা বারবার যে শব্দগুলো সেগুলো একটু বেশি করে পড়বেন, ঠিক আছে? Voluntary. দেখেন তো উচ্চারণটা বুঝেন নাকি? Voluntary. 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 ভলান্টারি, ভলান্টারি। তো অনেকে এটাকে ট্যারি বলে, অনেকে এটাকে এরকম ট্যারি বলবে, আবার অনেকে এটাকে টারি বলবে। আসলে উচ্চারণটা কি? টেরি, ট্যাও না, টাও না, মনে থাকবে? উচ্চারণটা হবে টেরি। বিশ্বাস হয় না বা বুঝতে পারতেছেন না? আরেকবার শোনেন। Voluntary. 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 এটা উচ্চারণ লেখাও আছে কিন্তু এইভাবে, ভলান্টারি। আশা করি মনে থাকবে। চলে যাই আমরা অনেক, আসলে কি একটা শব্দের উপরে কেন আপনাদেরকে 2-1 মিনিট বিশ্লেষণ করে সময় দিতে হবে? এতে করেই তো জিনিসটা ব্রেনের মধ্যে থাকবে। আপনি শুধু দ্রুত পড়ে গেলেন ভলান্টারি ভলান্টারি, চলে গেলেন, শেষ, কাজ হবে না। ওই শব্দটাকে খাতার মধ্যে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে উচ্চারণে এখানে থাকবে ও, এখানে থাকবে ইউ, এখানে থাকবে এ, এবং উচ্চারণটা হবে চেরি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। চলে যাব পরের প্রশ্নে। 13, লুক বিফোর ইউ লিভ। আহা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লুক বিফোর ইউ লিভ। এখানে একটু জিনিস হারাই গেছে, সেটা হলো এখানে না কথাটা ছিল। হ্যাঁ, না। আজকে আমরা এই প্রশ্নটা বিশ্লেষণ করে দেখাবো এখান থেকে কতভাবে কোশ্চেন হতে পারে, কতভাবে কোশ্চেনটা তৈরি হতে পারে। ফারজানা বলছেন 2 নাম্বার। ওকে, আমি জানি সবাই এটা পারবেন, কিন্তু আমরা দেখবো এই কোশ্চেনটার ভ্যারিয়েশনটা কিভাবে হয় সেখানটাতে একটু যাব। বলছে লুক বিফোর ইউ লিভ। আমার প্রথম প্রশ্ন, এইটা কোন ধরনের সেন্টেন্স? কোন ধরনের সেন্টেন্স? আপনারা বলবেন সিম্পল,
কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? দ্রুত। তাহলে একটা কোশ্চেন তৈরি হতে পারে যে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, যারা উত্তর জানেন আমি স্টার্ট দিই। হ্যাঁ, কোন সেন্টেন্স? একটা প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন, বিফোর শব্দটা এখানে কি? বিফোর শব্দটা কি? কোশ্চেনের ভেরিয়েশন দেখেন। বিফোর শব্দটা কি মানে আসলে বোঝাতে চাচ্ছি কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। ওকে ফাইন। এই বাক্যে মোট ভার্ব আছে কয়টা? ওকে, কয়টা ভার্ব আছে সেটাও বুঝতে পারতেছেন আপনারা, রাইট? ওকে, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স যদি বলেন অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেই দিক থেকে এটাও হতে পারে। আবার টেন্সের দিক থেকে জিজ্ঞেস করতে পারে এটা কোন টেন্স, কোন টেন্স। তাহলে একটা কোশ্চেনের ভ্যারিয়েশনটা কিভাবে হয় সেইটা যদি বুঝেন আপনার জন্য ইংরেজি বোঝাটা সহজ হয়ে যাবে। এবং ইংরেজির বোঝার বিষয়টাই হচ্ছে এটা। দেখেন হৃদয় ভাই বলছেন 13 বি। ওকে, আমি জানি আপনারা বলবেন 13 বি, কোনো সমস্যা নাই, একদম সহজ কোশ্চেন। সঞ্জয় দাদা বলছেন, ঠিক আছে। এখন বলেন, আমি যে প্রশ্নগুলো বলছি বলেন এটা কোন সেন্টেন্স। দেখি কে আছেন আপনারা, সবগুলো বিষয় বলতে পারবেন। এই যে জে.এস. রুমি, কোনো টেনশনের কারণ নাই। আপনি বলছেন বিফোর, এখানে প্রিপজিশন বলেছেন, আপনি প্রেপজিশন বলেছেন, প্রেপজিশন। পরীক্ষার হল আপনাদের মতো মানুষকেই খুঁজে যাদেরকে দ্রুত বাদ দেওয়া যায়। এবার প্রাইমারি পরীক্ষাতে নাকি একটা পোস্টের এগেইনস্টে 80 জন আবেদন করেছে। তারপরেও রিসেন্ট যে প্রাইমারি নিয়ে যেই দেখলাম আন্দোলনের সময় মানুষের কমেন্টস দেখলাম, প্রাইমারি টিচাররা নাকি একদম অজ্ঞ অনভিজ্ঞ, কিছুই পারে না। তাহলে বলেন 80 জন মানুষ কম্পিটিশন করে যে যায় সেই যদি কিছু না পারে তাহলে আর বাকিরা কি পারে? প্রশ্ন না ব্যাপারটা? তো রিসেন্ট 3টা নিয়োগ কিন্তু একেবারে প্রাইমারি যারা বের হয়েছে এরা কিন্তু সব অনার্স মাস্টার্স করা ভালো ভালো স্টুডেন্ট। তো তারাই কিছু পারে না, আন্দোলনের সময় দেখলাম বিভিন্ন কমেন্টসে। তাহলে পারে কারা? হ্যাঁ, এইবার আপনারাও বুঝবেন কারা পারে। তো রুমি বলছেন এটা প্রিপজিশন, নিঃসন্দেহে এটা প্রিপজিশন নয়, এটা একটা কনজাংশন। এটা একটা কনজাংশন, ঠিক আছে। ওকে, এটা একটা কনজাংশন। মেধায় তো একজনও যায় না, ফারজানা বলছেন মেধায় তো একজনও যায় না। কোথায়? প্রাইমারিতে। একেবারে ভুল কনসেপ্ট। রিসেন্ট 3টা নিয়োগে আপনি হচ্ছে রিসেন্ট 2-3টা নিয়োগ যেগুলো হয়েছে, এই যে 19-এরটাও বাদ দিলে যদি বাদ দেন 23-25 যে নিয়োগগুলো আসতেছে হয়েছে এগুলো সব ফেয়ার নিয়োগ হয়েছে। দূর থেকে আপনি হয়তো নিজে পারেন না তাই অন্যদেরকে দোষ করেন, ওইটা বলে লাভ নাই। কনজাংশন বিফোর, ক্লিয়ার? কেন কনজাংশন? এই পাশে লুক, এটা একটা ফাইনাইট ভার্ব, এই পাশে লিপ একটা ফাইনাইট ভার্ব। লিপ মানে জানেন আপনারা? এই লিপ অর্থ কে জানেন? দেখেন, খালি মুখস্থ করেছেন। লিপ অর্থটা কি? শফি ঠিক বলেছেন, এইটা একটা কনজাংশন। কারণ কি? কারণ দুই পাশে দুইটা ক্লজ আছে। এই লুক, এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ক্লজ? আপনাকে আরেকটা কোশ্চেন করে দিলাম, এটা কোন ক্লজ? কোন ক্লজ মানে তো বুঝেন, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ কোনটা? ওই লুক শব্দটা কোন ক্লজ? লুক শব্দটা হচ্ছে মেইন ক্লজ। কেন মেইন ক্লজ? কারণ কনজাংশনের আগে আছে এবং এই লুকের সামনে একটা সাবজেক্ট উজ্জ আছে, সেটা হলো ইউ। ইউ লুক, তুমি দেখো। বিফোর, পূর্বে। ইউ লিপ, এই লিপ মানে হলো পা ফেলা। এই লিপ মানে কি বলেন? পা ফেলা। পা ফেলা মানে কি? পদক্ষেপ দেওয়া, মানে এক পা দিয়ে আরেক পা ফেলা বা সামনের দিকে অগ্রসর হওয়া। তো এই লিপ, তুমি যখন অগ্রসর হবে তার পূর্বে দেখো, দেখে নিয়ে অগ্রসর হও। সো এই প্রবাদটা এইভাবেই আসছে, ঠিক আছে। এই যে সাহেব আলী বলছে অনেকে টাকায় চাকরি দিয়েছে, ওগুলো টাকা দিছে ফ্রি, না বুঝে টাকায় দিছে, সেগুলো আরো আগের কেস। কিন্তু রিসেন্ট 2-3 নিয়োগকে কলঙ্কিত করে লাভ নাই। আগের নিয়োগে টাকায় হতে পারে,
এইবার দেখছেন, তাহলে এইখানে আমরা প্রথম প্রশ্ন, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ বিফোর কনজাংশন দ্বারা এই পাশে একটা মেইন ক্লজ আছে, এই পাশে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। মেইন ক্লজ শুধু ভার্ব আছে, কিন্তু সাবজেক্ট ইউ উজ্জ আছে। তার মানে এই ক্লজটা মেইন ক্লজ, এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্স, সেটার নাম কমপ্লেক্স। তাহলে উত্তরটাকে প্রথমে আমরা দেখলাম, এটা একটা কমপ্লেক্স বাক্য। পরের কোশ্চেন, বিফোরটা কি? বিফোরটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কেন? কারণ এই বিফোর শব্দটা এখানে একটা ক্লজকে যুক্ত করেছে। বিফোর যদি কোনো ওয়ার্ডকে যুক্ত করে তাহলে সেটা প্রিপজিশন। বিফোর যদি কোনো ওয়ার্ডকে যুক্ত করে তবে সেটা প্রিপজিশন। কিন্তু বিফোর যদি কোনো ক্লজকে যুক্ত করে, ক্লজ মানে সাবজেক্টও আছে ভার্ব আছে, তখন এই বিফোর কনজাংশন। এখন দেখেন কিভাবে প্রিপজিশন। আমি যদি বলি I will go before night, আপনি এইভাবে বললেন, রাতের পূর্বে আমি যাব। তার মানে এই যে নাইট একটা ওয়ার্ডকে যুক্ত করবে যখন, তখন সেটা প্রিপজিশন। বুঝতেছেন পরীক্ষার হলে কোশ্চেনটা কিভাবে হবে? এত সহজেই না, আবার বুঝলে ইংরেজি মজাও লাগে। আর পরের প্রশ্ন, ভার্ব। ভার্ব কয়টা আছে এই বাক্যে? দুইটা ভার্ব আছে। দুইটা ভার্ব আছে, দুইটা। কোন টেন্স? এইবার বলেন তো কারা পারবেন এটা, কোন টেন্স? আমি একটা কোশ্চেন আপনাদের শুধু বিশ্লেষণ করে দেখালাম। কি আপনাদের যদি অ্যানালাইসিস গুলো ভালো লাগে, ক্লাসটা একটু শেয়ার করবেন এবং রেগুলার ক্লাসে থাকেন। আপনাদের একটা গ্রুপে লিংক দিয়ে দিছি কমেন্টসে, সেখানে যুক্ত থাকবেন আপনারা। হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। তো এখানে লুক বিফোর ইউ লিভ, এই জায়গাতে আচ্ছা পরের কোশ্চেনটা কি ছিল? এটা কোন টেন্স? ও, এটা হলো এই লুক দেখে বুঝতেছেন এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট হিসাবে আবার প্রেজেন্ট ইনডেফিনিট, যে সমস্ত বাক্য চিরন্তন সত্য এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লিপ অর্থ কি? লিপ অর্থ হচ্ছে পা ফেলা বা পদক্ষেপ নেওয়া, এভাবে বলতে পারেন। পদক্ষেপ নেওয়া, এটা কিন্তু ভার্ব ওয়ার্ড। হ্যাঁ, এটা কোন ক্লজ? এই লুকটা কোন ক্লজ? বলেছিলাম লুক হচ্ছে মেইন ক্লজ। এবার দেখেন, মেইন ক্লজ, লুক হচ্ছে মেইন ক্লজ। দেখছেন একটা সেন্টেন্সকে রিসার্চ করলে কত ভাবে কোশ্চেন করা যায়। আর পরীক্ষক এই কাজটাই করে। ধরেন একটা বিগত সালে প্রাইমারি প্রশ্ন নিল, নিয়ে ওই প্রশ্নটার উপরে এরকম করে অ্যানালাইসিস দিয়ে আপনাকে বিভিন্ন ভাবে কোশ্চেন তৈরি করে। সো এই রিসার্চটা হয়তো আপনি ঘরে বসে বুঝবেন না, এই জন্য আমাদের ক্লাসগুলো করতেই হবে। বিশেষ করে আপনার শুধু ইংরেজি প্ল্যাটফর্মে আপনি যে বিশ্লেষণগুলো পাচ্ছেন এগুলো খুব জরুরি। ওকে, আশা করি আর কথা না বললেও হবে। 13তম প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। সংক্ষেপে বলে যাচ্ছি, এই প্রশ্নের বাংলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে আগে থেকেই ভাবতে হবে। তাই বলতেছে ইউ লিভ, পা ফেলার পূর্বে তুমি দেখে নিবা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা মেইন ক্লজ, আর বিফোর ট্যাক্স একটা কনজাংশন। এইখানে লিভ মানে পদক্ষেপ ফেলা। এই বাক্যের দুইটা সাবজেক্টই হচ্ছে ইউ, এখানে ইউ উজ্জ আছে। ওকে, আর পুরোটা টেন্স হিসাবে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট কোশ্চেনে চলে যাব। 14 নাম্বার, শফি বলছেন হচ্ছে, শাফি বলছেন হচ্ছে পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, সরি। 14 নাম্বার, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইজ, ফ্রিকোয়েন্সি শব্দটি কি? হ্যাঁ, এই যে যাদের তাড়াহুড়া না সাহেব আলী ভাই, যাদের একটু তাড়াহুড়া তাদের জন্য এই ক্লাস না, একটু রিসার্চ করে পড়তে হবে। তাড়াহুড়া আমি সব দিন করি, আজকে একটু গবেষণা করে দেখাচ্ছি, কারণ কিভাবে কোশ্চেনটা হবে বুঝতে হবে। তাড়াহুড়া থাকলে তো এগুলো বইয়ের মধ্যে আছে, পড়ে নিন 20 মিনিটের মধ্যে। 1 ঘন্টা কষ্ট করে ক্লাস করার দরকার আছে? কোনো দরকার নেই। গেট আউট। 14 নাম্বার, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথাটা বলছে কোন পার্টস অফ স্পিচ। এটা আপনি নিজেও জানেন কোন পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ শব্দের শেষে সি ওয়াই দেখে আপনি বুঝতেছেন এটা একটা নাউন ওয়ার্ড। ওকে, ফ্রিকোয়েন্সি এটা একটা নাউন ওয়ার্ড। আপনার পরীক্ষার হলে এটাই আসছে নাউন ওয়ার্ড, কোন পার্টস অফ স্পিচ। কিন্তু এই ফ্রিকোয়েন্সি শব্দটি আপনাকে জাস্ট চেঞ্জ করে বলবে এটা ফ্রিকোয়েন্সি শব্দটা অ্যাডজেটিভ কি? ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট, QUENT, ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্সি শব্দটা যদি নাউন হয় আপনাকে চেঞ্জ করে জিজ্ঞেস করবে
ফ্রিকোয়েন্সি শব্দের অ্যাডজেক্টিভ কি জানেন? অ্যাডজেক্টিভ কি? ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট। অনেকে এই ফ্রিকোয়েন্ট মানে জানে না, আবার ফ্রিকোয়েন্সি মানে জানে না। কেন? দুইটা দুই ভাবে মিনিং করতে হবে। একটা হচ্ছে পুনঃপুন, আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে বারবার, যেভাবেই বলেন, মানে একাধিকবার, একের পরে এক। সো মনে রাখবেন ফ্রিকোয়েন্সি আর হলো ফ্রিকোয়েন্ট দুইটা আলাদা, একই শব্দ কিন্তু একটা এক একটা এক এক পার্টস অফ স্পিচ। ওকে, চলে যাব পরের প্রশ্নে। তাহলে এইটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বলেন তো? আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ। চলে যাই পরের প্রশ্নে। 15 বলছে হুইচ ওয়ান ইজ প্লুরাল। এই যে নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। নাম্বার, আগেরটা ছিল পার্টস অফ স্পিচ থেকে। নাম্বার, নূরজামান ভাই, নুরুজ্জামান হৃদয় ভাই বলছেন 14 15 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ প্লুরাল। নিচের কোনটা প্লুরাল? চারটা অপশন দিয়ে বলছে কোনটা প্লুরাল। একদম পৃথিবীর সবচেয়ে সহজ, তাই না? আমি এখান থেকে আরো কিছু জিনিস শেখাবো। মনে রাখবেন এই তিনটা শব্দ মনে রাখেন। ওয়ান বডি থিং। কি বললাম? ওয়ান বডি থিং। এর সাথে আপনি জাস্ট এভরি, নো, সাম, এনি। এভরি, নো, সাম, এনি। এইবার খেয়াল করেন। এভরিওয়ান, everyone, everybody, everything, no one, nobody, nothing, someone, somebody, something, anyone, anybody, anything। মোট কয়টা শব্দ হলো ভাই? 12টা শব্দ নাকি? 6 6 12টা। এই 12টা ওয়ার্ড প্রোনাউন হিসাবে এরা সিঙ্গুলার। প্রোনাউন হিসাবে সিঙ্গুলার। কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে ইচ একটা, এনিওয়ান একটা, সামওয়ান একটা। তো এনিওয়ান, সামওয়ান, সামথিং, মানে এনির সাথে ওয়ান হোক, এনির সাথে বডি হোক, থিং হোক, একই কথা। এনিওয়ান, এনিবডি, এনিথিং একসাথে থাকবে কিন্তু সবগুলো। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নো বডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং। সোজা কথা, শব্দের শেষে ওয়ান বডি থিং, শব্দের শেষে ওয়ান বডি থিং থাকা শব্দগুলো অলওয়েজ সিঙ্গুলার। অলওয়েজ সিঙ্গুলার। মনে থাকবে এই 12টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি? বাকি সবগুলোই হলো সিঙ্গুলার, বাকি সবগুলোই হলো সিঙ্গুলার। উত্তর এখানে নান। ক্লিয়ার? বলছে কোনটা প্লুরাল। এখানে কি কোনো প্লুরাল আছে? নাই, একটা প্লুরাল না। সো উত্তরটা হচ্ছে নান অফ দিস। নাম্বার চ্যাপ্টারটা এক্সপার্ট ইংলিশ থেকে খুব গুরুত্ব দিয়ে পড়বেন। একেবারে সাজেস্টেড জিস্ট দেওয়া আছে, যেটা পড়লে আপনার কোনো পরীক্ষায় মিস হবে না, আবার আপনার জন্য বার্ডেনও হবে না। অনেক পড়া না, আবার কমও না, প্রয়োজন অনুযায়ী যথেষ্ট দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। নেক্সট হলো 16। কাউন্সিল। কাউন্সিল, কাউন্সিল, এটা কাউন্সিল বলা যাবে না, কাউন্সিল। বলেন কি হবে অ্যান্সার? দ্রুত বলতে হবে, চলছে প্রাইমারি পরীক্ষার প্রশ্ন হবে না, এবং এরই আলোকে সাজেশন, যে সাজেশনের মাধ্যমে আপনারা প্রাইমারি পরীক্ষায় কি পড়বেন আর কি পাঠ দিবেন তার অনেকটাই কিন্তু বুঝতে পারছেন। Council. Council. উচ্চারণটা বুঝেন। শব্দের উচ্চারণটা কি আবার শোনাই? Council. 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 কাউন্সিল, কাউন্সিল, ঠিক আছে? কাউন্সিল, Council. কাউন্সিল। Council. হ্যাঁ, এটা কিন্তু কাউন্সিল বলি আমরা নরমালি, কিন্তু এটাকে আর সেল বলবো না এখন থেকে। আপনি সরাসরি কাউন্সিল, এটা যদিও ক আর খ এর মাঝখানে বলে, আমরা কাউন্সিল, কাউন্সিল, এটা আমরা সেল বলবো না। ওকে, তো কাউন্সিল, কাউন্সিল, কাউন্সিল মানে কি? কাউন্সিল মানে হলো অ্যাডভাইস, উপদেশ দেওয়া। এটা একটা ভার্ব, আবার এটা একটা নাউন, দুইটা হিসেবেই কাজ করে। হ্যাঁ, তো এই জায়গাতে যেটা কাজ করেছে এটা একটা নাউন পার্টস অফ স্পিচ হিসাবে, কারণ
এখানে অ্যাডভাইস শব্দটা শেষে সিই আছে, সো এটা হচ্ছে একটা নাউন। অ্যাডভাইস সিই আছে, ঠিক আছে। ইভা আপু বলছেন হচ্ছে 16 1, নো 16 সি নাম্বার অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস। এখন আসেন কাউন্সিল শব্দটা নাউন হিসেবে যদি আসে তাহলে এটা বাংলা পরামর্শ, উপদেশ, ব্যারিস্টার, কৌশলী হিসাবে গেল। যদি ভার্ব হিসাবে আসে তাহলে পরামর্শ দেওয়া বা আইনগত উপদেষ্টা বা মতামত দেওয়া, এরকম অর্থে। ক্লিয়ার? তো কাউন্সিলের মানে এইখানে যে মিনিংটা নিব সেটা হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস। ওকে, নেক্সট। তাহলে ওয়ার্ড মিনিং এখন কিন্তু এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টারের মধ্যে ঢুকেছি দেখছেন? আজকের 20টা কোশ্চেন আমি কিন্তু সেপারেট করে দিয়েছি। তো এটা হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি থেকে আসা কোশ্চেন। পরের কোশ্চেনে যাব 17। দ্যাট সিনোনিম অফ স্যাঙ্গুইন, দ্যাট হলো কেন দা হবে, হ্যাঁ, দ্য সিনোনিম অফ, দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন, বহুবার আসছে স্যাঙ্গুইন শব্দটা। স্যাঙ্গুইন শব্দটা অনেকবার আসছে। স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে কি? স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন পরীক্ষার হলে এরপরে আসবে এটা কোন পার্টস অফ স্পিচ। এখন আসছে স্যাঙ্গুইন শব্দের অর্থ কি। স্যাঙ্গুইন হলো আশাবাদী, চিয়ারফুল। স্যাঙ্গুইন হলো আশাবাদী মানে চিয়ারফুল, স্যাঙ্গুইন আশাবাদী। ওকে, আর চিয়ারফুল আশাবাদী। সো এইটা সহজ। আচ্ছা, এই প্রশ্নের স্পার্কল মানে কি? স্পার্কল হলো ভার্ব, যার বাংলা হচ্ছে ঝলমলানি বা জল জল করা, চকচক করা, স্পার্কল, ঠিক আছে। বাকিগুলো মিনিং জানেন। কেয়ারফুল সতর্ক, স্ক্যার্ড, স্ক্যার্ড মানে ভীত, স্ক্যার্ড মানে ভীত। ওকে, দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে আশাবাদী। বহুবার আসছে এই প্রশ্নটা, পড়ে রাখবেন আপনারা। স্যাঙ্গুইনের অ্যান্টোনিম আসছে, এখানে আসছে কি সিনোনিম। অ্যান্টোনিম বললে আবার পেসিমিস্টিক, হতাশা হয়, হ্যাঁ। আর চেয়ারফুল মানে আশা, আনন্দপূর্ণ বা আশাবাদী হিসাবে মনে রাখবেন। সো ভোকাবুলারি থেকে অলরেডি কটা কোশ্চেন দেখলাম? 2টা। 20টার মধ্যে ভোকাব থেকে 2টা দেখলাম, আমরা স্পেলিং থেকে 2টা দেখেছিলাম, তাই না? ওকে, পরের কোশ্চেনে যাব। 18 নম্বর বলছে দ্য সিনোনিম অফ, এই যে স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে কি? স্ট্রিনজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ঠিক আছে। এটা বাংলা হচ্ছে কঠোর বা বাধ্যতামূলক, কঠোর বা বাধ্যতামূলক। স্ট্রিনজেন্ট কঠোর বা বাধ্যতামূলক। সো শ্রিল কথাটা মানে হলো উচ্চ বা তীক্ষ্ণ। স্ট্রেঞ্জ অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে অস্বাভাবিক। তো এখানে যেগুলো ওয়ার্ড আছে এগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, আর আমার নখদর্পণে এই ভোকাবটা একটু কঠিনের মধ্যে ছিল। আমি নিজে অনেক ভোকাবুলারি পারি, বাট এটা আজকে পারছিলাম না প্রথম যখন দেখছি। তো স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট মানে হলো রিগোরাস। স্ট্রিনজেন্ট, স্ট্রিনজেন্ট বাংলা কি? কঠোর, কঠোর বোঝাতে ব্যবহার করা হয় স্ট্রিনজেন্ট শব্দটাও কঠোর, এটার মিনিংটাও কঠোর, হ্যাঁ। আর শ্রিল মানে কি? শ্রিল মানে উচ্চ বা তীক্ষ্ণ, তীক্ষ্ণ কোনো বিষয়ে উচ্চ বা তীক্ষ্ণ আওয়াজ শব্দের ক্ষেত্রে বলতে পারেন। ড্রাই মানে তো শুষ্ক জানেন, আর স্ট্রেঞ্জ মানে হলো এটাও অস্বাভাবিক বা সর্বশেষ ফলাফল যেটাকে বলা যায়, ঠিক আছে। সো 18 অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য ভোক্যাব চ্যাপ্টারটা মাস্ট। এখন ভোকাবুলারির জন্য কি আপনি টানা 3 দিন 4 দিন 5 দিন বাসায় বসে পড়লে লাভ হবে? হবে না। এটার জন্য আপনাকে প্রতিদিন 5টা 10টা করে ওয়ার্ড শিখেই যেতে হবে। আপনি যতদিন চাকরি প্রিপারেশন নিচ্ছেন হিসাব করে দেখেন, আপনি এতদিন যদি প্রতিদিন 5টা করে ওয়ার্ড মেমোরাইজ করতেন তাহলে আপনার স্টকে কতগুলো ওয়ার্ড জমা হতো। এই কারণে ভোকাব সেকশনটা খুব জরুরি। আপনারা প্রতিদিন রেগুলার 5টা করে ওয়ার্ড শিখবেন, ঠিক আছে। চলেন চলে যাই পরের কোশ্চেনে। 19 অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস নাকি অ্যাম্বিজিউয়াস, এইটার উচ্চারণ আসলে কি? 19
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটাও কিন্তু ভোকাব থেকে আসা কোশ্চেন, দেখছেন ভোকাব থেকে কত কোশ্চেন আসছে। ambiguous, শুনেন ambiguous, ambiguous, কি বললো, ambiguous, কি বললো, ambiguous, 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 শুনতে পাচ্ছেন? এমবিগিউয়াস, এটা কিন্তু জিওয়াস না, ঠিক আছে? জি এর পরে ইউ, এটা গয়ের উচ্চারণ হচ্ছে। অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস কথাটার মানে কি? পরীক্ষার হলে মজার বিষয় হলো এই শব্দটা দিয়ে সিনোনিমও আসছে বিভিন্ন পরীক্ষায়, আবার অ্যান্টোনিমও আসছে অনেকবার অনেকবার। তো অ্যাম্বিগিউয়াস কথাটার মানে হচ্ছে, এটা বাংলা হচ্ছে দ্ব্যর্থবোধকতা। হ্যাঁ, দ্ব্যর্থবোধক বা স্পষ্ট বলতে পারেন। দ্ব্যর্থ বানান কি? এই যে দয় জফালা থয় রেপ ক, দ্ব্যর্থক, বা যেটা দুইটা অর্থ দেয়। হ্যাঁ, দ্ব্যর্থক, বা এটাকে সন্দেহজনক বলতে পারেন, অনেকগুলো মিনিং বলা যায়। সন্দেহজনক, স্পষ্ট বলা যায়, যেটা ক্লিয়ার না আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে অনির্ধারিত বলা যায়। আর কি কি আছে? আচ্ছা যাই হোক, দুর্বোধ্য, রহস্যময়, বোঝা যায় না এমন নানান কথা বলা যায়। তাহলে এই অ্যাম্বিগিউয়াস এই শব্দটা পার্টস অফ স্পিচ হিসাবে আবার অ্যাডজেটিভ। এটা কি অ্যাডজেটিভ ওয়ার্ড। ওকে, এটা বাংলাটা হচ্ছে আনক্লিয়ার বা অস্পষ্ট। আনক্লিয়ার বা অস্পষ্ট। এই যে মানে আগ্রহী, ইগার মানে আগ্রহী, তারপরে ইনক্রিজ বৃদ্ধি করা, লার্জ বড় করা, এগুলো মিনিং না, উত্তর হবে আনক্লিয়ার মানে অস্পষ্ট। কিন্তু কোন ক্রমে যদি চাইতো অ্যান্টোনিম কি হবে, তাহলে আপনারা কি অ্যান্সার করতেন? ক্লিয়ার। অ্যান্টোনিম চাইলে কি হতো বলেন? ক্লিয়ার অ্যান্সার হতো, তাই না? যে অ্যাম্বিগুয়াস মানে এটার বিপরীত শব্দ কি, তখন অ্যান্সার হতো ক্লিয়ার। আচ্ছা, ইভা 19-4, ফাইন। তাহলে আমরা ভোক্যাব সেকশন থেকে ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্টোনিম পড়বো প্রাইমারি পরীক্ষার জন্য। এবং আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন, আফটার, বিফোর এর সাথে মিল রেখে কি হবে, এটা একটা অ্যানালজি সেকশন থেকে দেওয়া কোশ্চেন। এটা কোন চ্যাপ্টার? অ্যানালজি। প্রাইমারির জন্য আমরা অ্যানালজি পড়বো। অ্যানালজি, 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 বিফোর আর হচ্ছে আফটার। তো বিফোর আর আফটারকে যদি আমরা চেঞ্জ করি, জোড়া শব্দের ম্যাচিংটাকে খুঁজতে হবে। আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, পূর্বে, আর এটা হলো পরে। তো সাকসেসর মানে হলো উত্তরসূরি। উত্তরসূরি মানে হলো পরে যে উত্তরাধিকার পায়। হ্যাঁ, ধরেন বাবা মারা গেছে, সন্তানেরা যে উত্তরাধিকার পায় সেটাকে বলা হয় সাকসেসর। ফাইন। বিফোর থেকে প্রেডিসেসর। বিফোর প্রেডিসেসর মানে পূর্বে যে ছিল বা পূর্বে যে কোনো একটা পদে অধীন ছিল, এটা হচ্ছে পূর্বে ছিল, প্রেডিসেসর। তো মিল আছে কিভাবে? বিফোর মানে পূর্বে, তার মানে পূর্বে যে ছিল, প্রেডিসেসর একজনের সামনে যে থাকে, আগে যে থাকে। মানে আগে বলতে এখানে অতীত সেন্স হিসাবে বলতেছি। যেমন যদি বলেন যে সিংহাসনে অমুকের আগে অমুক ছিল, সিংহাসনে অমুকের আগে অমুক ছিল, প্রিভিয়াস হিস্টোরি, কিন্তু এটাকে আমরা আগে বা পূর্বে হিসাবে নিচ্ছি। আর আফটার মানে পরে, আমার পরে কে আসবে, তারপরে কে আসবে, তারপরে কে আসবে, এই সেন্স থেকে বলা হচ্ছে পরে বা সাকসেসর। ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে এ নাম্বার। এখন আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট আর পাস্ট দিবেন, মিলবে না। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত। হ্যাঁ, আফটার মানে তো প্রেজেন্ট না, আফটার মানে তো প্রেজেন্ট বলা যাবে না। আফটার মানে বড় জোর জোর করে বললে ভবিষ্যৎ বলতে পারতেন। ঠিক আছে, এই কারণে এটা উত্তর করা যাবে না। কনলেম্পোরারি, আসলে এটা বানান ভুল হয়েছে, কনটেম্পোরারি, এখানে টি হবে। কন্টেম্পোরারি হিস্টোরিক, সমসাময়িক, হিস্টোরিক না, সমসাময়িক অতীতের না, হবে না। এখানে আফটার পরবর্তীতে যে আসবে তার কথা বলা হচ্ছে, মানে প্রেজেন্ট যে আসে তার কথা বলে নাই। কিন্তু ফার্স্ট, সেকেন্ড এটাও হবে না, প্রথম দ্বিতীয় এটাও না, বরং একটা হচ্ছে ভবিষ্যৎ সময়ের মানে পরবর্তীতে যে হবে, আর একটা হচ্ছে অতীত সময়ের মানে আগে যে ছিল। সো এই যে অ্যানালজি, অ্যানালজি থেকে কিন্তু প্রাইমারিতে সাধারণত প্রশ্ন খুব একটা হয় না।
তবে এইখানে একটা কোশ্চেন পাওয়া গেছে। তো আসন্ন প্রাইমারি পরীক্ষাতে আপনারা অ্যানালজি থেকেও দু একটা কোশ্চেন পেতে পারেন, লিটারেচার থেকেও দু একটা কোশ্চেন পেতে পারেন। সো আজকের পুরো ক্লাসে আমরা 20টি কোশ্চেন সলভ করলাম। এই 20টা কোশ্চেনের মধ্যে আপনাকে যত তথ্য দিলাম খুব গুরুত্বপূর্ণ ছিল আজকের ক্লাসটা। আশা করছি ভালো লাগেছে এবং এই ক্লাসটা শেয়ার করে রাখেন। একই সাথে আগামী ক্লাসের দাওয়াত দিয়ে ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।